আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। কলিং বেল বাজাতেই টুম্পা দরজা খুলে দিল। ঘরের ভিতরে একটা উজ্জ্বল সাদা আলো জ্বলছে। ঘরের দেওয়ালের রং গোলাপি। এই গোলাপি রঙের প্রেক্ষাপটে টুম্পাকে অসাধারণ সুন্দরী লাগছে। দরজাটা খুলে দিয়ে সুমনকে দেখে টুম্পা বলল, ও সুমনদা, ভেতরে এসো। হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস গো? কাকিমা এদিকে আসার আগে তোমার হাতে দিয়ে দিই, তুমি পরে সময় মতো খুলে দেখো। জিনিসটা তোমার পছন্দ হয় কিনা বলবে কিন্তু। তোমার কোনো ভয় নেই, বাবা মা কেউ আজকে বাড়িতে নেই। তুমি একা আছো? সুমন এবার পকেট থেকে কাগজের প্যাকেটটা বের করে টুম্পার দিকে এগিয়ে দেয়। টুম্পা প্যাকেটটা হাতে নিয়ে সেটা খুলে ফেলে। চুলের কাঁটাটা তুলে নেয় ডান হাতে। সেটার দিকে তাকিয়ে তাকিয়ে অদ্ভুত মোহময় এক হাসি হাসে। তোমার পছন্দ হয়েছে? খুব। এই জিনিস পছন্দ হবে না? তুমি জানো এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক জিনিস। এর মধ্যে লুকিয়ে আছে অমূল্য এক রত্ন। এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, এক মেয়ের কান্না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। যা বলার এখনই বলে ফেলো, যাতে পরে বেশি দেরি না হয়ে যায়। আমি না মানে আমি না তোমাকে খুব ভালোবাসি। হাসছো যে? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি বাসি বাসি, খুব ভালোবাসি। তোমাকে ভালো না বেশি কি আমি থাকতে পারি বলো? এমন কথা শুনে সুমন খুব আনন্দিত হয়ে উঠতে যাচ্ছিল। এমন সময় শুনতে পেল টুম্পা বলছে, এসো প্রিয়তম, আমার কাছে এসো, আর দূরে দাঁড়িয়ে থেকো না। এসো, কাছে এসো, চিন্তা করো না, বাড়িতে কেউ নেই। এসো, কাছে এসো। টুম্পা যেন টেনে টেনে অদ্ভুত এক মোহময়ী গলায় কথাগুলো বলছে। তার মুখে এমন কথা শুনে সুমন একেবারে হতভম্ব হয়ে যায়। এ আবার কি? টুম্পা যে এভাবে কথা বলতে পারে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যেন টুম্পার গলায় অন্য কেউ কথাগুলো বলছে। টুম্পা এক পা করে ওর দিকে এগোতে শুরু করেছে। সুমন তখন শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। কাছে এসে টুম্পা হঠাৎ খিক খিক করে হাসল। তারপর ফিসফিসে গলায় বলল, সাহায্য করতে চেয়েছিলে তাই না? আমার বিরুদ্ধে কাজ করতে চেয়েছিলে। সুমন কিছু বলার আগেই টুম্পার ডান হাতটা বিদ্যুতের মতো চমকে উঠল। ওর ডান হাতে থাকা চুলের কাঁটাটা তখন সুমনের গলায় আমূল গেঁথে গেছে। টুম্পা বাঁ হাত দিয়ে সুমনের চুলের মুঠি ধরল যাতে সে পড়ে না যায়। তারপর ডান হাত দিয়ে আরো বেশ কয়েকবার কাঁটাটার গলায় চালিয়ে দিল। তারপর বাঁ হাতটা ছেড়ে দিতেই অবাক চোখ নিয়ে সুমন কাটা কলা গাছের মতন ধপ করে পড়ে গেল। আচ্ছা, আপনার কাছেও কি অন্য কারোর কোনো জিনিস রয়েছে? কেড়ে নিয়েছেন নাকি চেয়ে? দেখুন, যদি চেয়ে নেন তাহলে তাও ঠিক আছে, কিন্তু যদি কেড়ে নেন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখক অভিজিৎ চক্রবর্তীর লেখা ভয়ঙ্করী শলাকা। এইরকম বেইজ্জত সঞ্চিতা এর আগে কখনো হয়নি। এতগুলো লোকের মাঝখানে এইভাবে তার অপমান। তার দু চোখ ফেটে এখন জল আসছে। শুধু কি তার সামনে যারা ছিল তারা, তাকে যারা এতটা আদর আপ্যায়ন করে নিয়ে গিয়েছিল, তারাও তো এখন গালাগাল করছে। সঞ্চিতা একজন নামকরা গায়িকা,
তার গলার তারিফ ছড়িয়ে পড়েছে অনেক দূর দূরান্তে, এমনকি বিদেশ থেকেও এখন মাঝে মাঝে তার ডাক আসে। কিন্তু আজকে তার কি হলো? সঞ্চিতা কর্মকার গান গাইবে বলে টিকিট বিক্রি হয়েছে, হলের প্রতিটা সিট ভর্তি। সে স্টেজে উঠতেই কান ফাটানো ধ্বনি এবং তুমুল হাততালি, এগুলো সবই তার জনপ্রিয়তার সাক্ষ্য বহন করে। কিন্তু গান গাইতে গিয়েই বাঁধল বিপত্তি। তার গানের কিছুই মনে পড়ছে না। গানের কথা, সুর, তাল সব সে ভুলে গেছে। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে সে উঠে গিয়ে তার ব্যাগ থেকে গানের দুটো খাতা নিয়ে এলো। এই খাতাগুলোতে গান লেখা আছে, কিন্তু গানের কথা দেখেও সে গান গাইতে পারল না। সে যেন বেমালুম গানগুলো সব ভুলে গেছে, অথচ এই 2 দিন আগেও সে এই গানগুলো অন্য জায়গাতেই গিয়েছে। তাহলে এটা কি করে সম্ভব? ম্যাডাম, ম্যাডাম, কি হলো আপনার? আপনার কি শরীরটা খারাপ লাগছে? সঞ্চিতা ভ্যাবাচাকা মুখে স্টেজের উপর বসে রয়েছে দেখে একজন কর্মকর্তা উঠে এসে তাকে জিজ্ঞাসা করে। হ্যাঁ, হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে আসুন আমার সাথে। অল্প সময় একটু গ্রিন রুমে বসে রেস্ট নিয়ে নিন। একটু রেস্ট নিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তখন আবার না হয় স্টেজে এসে গান গাইবেন। সঞ্চিতা ওর কথা মতো উঠে চলে যায় গ্রিন রুমে। সেখানে তাকে একটা চেয়ারে বসানো হয়। ঠান্ডা জল, শরবত ইত্যাদি এনে তার কাছে সাজিয়ে রাখা হতে থাকে। কিন্তু সেদিনের জন্য তার শরীর আর ঠিক হলো না। তুমুল হইচই, অপমানজনক কথাবার্তার মধ্যে দিয়ে তাকে বেরিয়ে আসতে হলো হল ছেড়ে। কি হয়েছে সূচি? কি হয়েছে তোমার? তুমি ঘর অন্ধকার করে এভাবে বসে আছো। এসো এসো, এদিকে এসো। সুজয়, সঞ্চিতার স্বামী। সুজয় তার স্ত্রীকে সূচি বলে ডাকে। একটু আগেই স্ত্রীর ফোন পেয়েছে সে, তাই এমন অসময়ে তাড়াতাড়ি বাড়িতে এসেছে। সে পাশে বসে বলল, কি হয়েছে? ফোনে তো তখন তুমি ঠিক মতো বললে না, শুধু বললে যে তোমার শরীরটা ভালো নেই, তাই অনুষ্ঠানটা না করেই ফিরে এসেছো। আজকে আমার যেটা হয়েছে সেটা এর আগে কখনো হয়নি। মানে কি সেটা? মানে কি হয়েছে ব্যাপারটা? আমি স্টেজে উঠে গান গাইতে গিয়ে দেখি সব গান ভুলে গেছি। কোনো গান আমার মনে পড়ছে না। ও, গানের কথাগুলো ভুলে গিয়েছিলে? গানের কথাগুলো ভুলে গেলে তুমি তো একবার সেটা দেখে নিলেই পারতে। তোমার তো গানের খাতায় সব গানই লেখা থাকে। উফ, তুমি বুঝতে পারছো না। গানের কথা নয়, আমি গানের সবটাই ভুলে গেছি। কিভাবে গাইতে হবে সেটাই ভুলে গেছি। হ্যাঁ, সেটা আবার কি? এই তো তুমি 2 দিন আগেও গানটা গেয়ে এলে, আবার আজকেই সেই গানটা তুমি সম্পূর্ণ ভুলে গেলে? সেটাই তো ভাবছি, আমি এভাবে ভুলে গেলাম কি করে। হ্যাঁ, আমি শুনেছি মানুষের এরকমও হতে পারে। অল্প সময়ের জন্য স্মৃতিতে কিছু গোলমেল থাকতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? তুমি চাপ নিয়ে ফেলছো অনেক, এত চাপ নিও না। কিন্তু সেক্ষেত্রে তো আমার সবকিছুই ভুলে যাওয়ার কথা। কিন্তু আমার সব মনে থাকছে, শুধুমাত্র গানটা ভুলে গেলাম কি করে। কি জানি, তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে আপাতত নেই। তবে তোমাকে আবার বলছি, তুমি একটু বেশি চাপ নিচ্ছ। এত চাপ নিও না, শরীরের জন্য এটা মোটেও ভালো নয়। আমার মনে হয় তুমি আজ খুব ক্লান্ত, তাই এখন কিছুদিন তুমি রেস্ট নাও। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। এমন সময় বাড়ির কাজের মেয়ে মৃদুলা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, বৌদি, রান্না হয়ে গেছে। মৃদুলা, ও মৃদুলা, একটু এদিকে এসো তো। মৃদুলা ঘরে ঢুকে বলে, কি দাদা? তোমার বৌদি যে এভাবে মনমরা হয়ে বসে রয়েছে, তুমি একটু সান্ত্বনা দিতে পারলে না?
অনেক বলেছি দাদা, কিন্তু বৌদির মনমরা ভাব কাটছেই না। অনেকবার বললাম যে বৌদি, তোমার গান এত ভালো, তোমার গানের গলা এত ভালো, শ্রোতারা তোমাকে মাথায় তুলে রাখবে। একদিন কি দুদিন কি হয়েছে তাই নিয়ে কেউ মাথা ঘামাবে না। দেখো তুমি, সব ঠিক হয়ে যাবে। দেখো সঞ্চিতা, মৃদুলাও তোমাকে সেই একই কথা বলছে। এই একটা ঘটনায় কি হয়েছে না হয়েছে তা নিয়ে তুমি মন মরা হয়ে থেকো না। শারীরিক বা মানসিক সমস্যা তো সব মানুষেরই হতে পারে। শুধু আমি না দাদা, বাড়ির সামনে যে মুদিখানা দোকানটা, সেখানে যে ছেলেটা থাকে সুমন, ও কিছু জিনিস দেওয়ার জন্য একটু আগে বাড়িতে এসেছিল। বৌদির ঘটনাটা ওরাও জানে। ও নিজেও বৌদিকে কত কথা বোঝানোর চেষ্টা করলো। ঠিক আছে, তোমার বৌদি একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এখন রাত প্রায় 10:30। রাস্তার আলোগুলো জ্বলছে। দূরে দুই একটা কুকুর দেখা যাচ্ছে। এদিকের মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখন এ পাড়ার সবাই ঘুমিয়ে না পড়লেও সবাই ঘরের ভেতরে, ফলে রাস্তা একদম নির্জন। না, একেবারেই জনমানবহীন বলাটা ঠিক হবে না। দুজন মানুষকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখা যাচ্ছে, একজন পুরুষ এবং অন্যজন মহিলা। এভাবে কিভাবে চলবে? আর কতদিন আমি বাড়িতে এটা ওটা সেটা বুঝিয়ে বুঝিয়ে চলবো? আরে আর কয়েকটা দিন সবুর করো না। তুমি তো জানো অটোটা নতুন কিনেছি, সব টাকা এখনো দিতে পারিনি। তুমি অটো কিনলে কেন? তখন আমি বারবার তোমাকে বারণ করেছিলাম, বলেছিলাম যে তুমি এত ভালো রান্নার কাজ জানো, খাবারের দোকান করাই তোমার স্বপ্ন, একটা দোকান খোলো। দোকান খোলো বললেই কি খোলা যায়? তার জন্য টাকা পয়সা লাগে না? যা টাকা পয়সা জোগাড় হয়েছিল সব তো তুমি অটো কিনতেই খরচ করে ফেললে, আর এখন বলছো যে প্যাসেঞ্জার হচ্ছে না। কি মুশকিল, তখন তো অন্য লোকের অটো চালাতাম। দিনের শেষে যা আয় হতো তার মোটা অংশ অটোর মালিককে দিয়ে তারপর বাড়ি আসতে হতো। তাতে আমার হাতে তো প্রায় কিছুই থাকতো না। এখন তো থাকছে, তাহলে তোমার বিয়ে করতে অসুবিধা কোথায়? শোনো, অবুঝ হইও না। বিয়ে করতে গেলে, সংসার পাততে গেলে কিছু টাকার প্রয়োজন হয়। এতদিন তো অপেক্ষা করলে, আর কয়েকটা দিন সবুর করো, সব ঠিক হয়ে যাবে। মৃদুলা আর রঞ্জিতের মধ্যে কথাবার্তা হচ্ছে। ওরা দুজন একে অপরকে ভালোবাসে। রঞ্জিত অটো চালায়, কিন্তু তার বহুদিনের ইচ্ছে একটা খাবারের দোকান করার। সে বছর কয়েক আগেও একটা খাবারের দোকানে রান্নার কাজ করত। স্টেশনের কাছে বাজারে একটা দোকান ওর দেখা আছে, কিন্তু টাকার জন্য দোকানটা নিতে পারছে না। ওর ধারণা ওখানে ও খাবারের দোকানটা করতে পারলেই ওর যত সমস্যা সব মিটে যাবে। এদিকে মৃদুলা সঞ্চিতার বাড়িতে ছাড়াও আরো কয়েকটা বাড়িতে কাজ করে। ওকে দেখতে সুশ্রী, ফলে ওর উপর অনেক ছেলেরই চোখ আছে। তাদের মধ্যে সবচাইতে এগিয়ে আছে ওদের পাড়ার প্রমোটার প্রদীপ দাস। প্রদীপের প্রচুর টাকা, তাই ওর বাবা মায়েরও ইচ্ছা মৃদুলার বিয়ে প্রদীপের সাথেই হোক। এই নিয়ে বাড়িতে মাঝে মাঝেই ঝগড়া বেঁধে যায়। কখনো হয়তো মৃদুলা বলে, টাকা থাকলেই হলো। মৃদুলার মা চেঁচিয়ে বলে, হ্যাঁ, টাকা থাকলেই হলো, এ যুগের টাকাই সব। আর চরিত্রের কোনো দাম নেই। চরিত্র? তুই হাসালি আমায়। আমাদের মতো ঘরে আবার চরিত্র কজন দেখি? এ দুনিয়ায় টাকাই সব। কেন? আমরা গরিব বলে আমাদের সবকিছু মেনে নিতে হবে? গরিবদের কি স্বাদ, আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা কোনো কিছুই নেই? তুই তো বিয়ে করতে চাস ওই হাড় হাওয়াতে ছেলেটাকে, যার নিজেরই চাল চুলো ঠিক নেই, সে কিনা আবার তোকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, খাওয়াবে কি তোকে? আর যাই খাওয়াক বাবা, তোমার কাছে হাত পাততে আসবে না। মনে রাখিস কথাটা, বিয়ের পরে আবার আমার ঘাড়ে এসে উঠিস না যেন। মনে থাকবে। একবার বিয়েটা হতে দাও, তারপর। কিন্তু তার আর পর হয় না। রঞ্জিত এক্ষুনি বিয়ে করতে রাজি না। মৃদুলা তাকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারে না যে সে সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারবে। তাদের মাথার উপরে একটা ছাদ আর দুবেলা খাওয়ার মতো অল্প অন্য সংস্থান হলেই চলবে। মৃদুলা যখন সব কাজ সেরে বাড়ি যায়,
তখন রাতে তার বাড়ি যাওয়ার পথে মাঝে মাঝে রঞ্জিত এসে ওর জন্য অপেক্ষা করে। আজকেও তাই করছিল। তোমার যখন অতই টাকার দরকার, তুমি তাহলে এই সময়টা এখানে এসে আমার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করো কেন? অটোতে আরো 2-1টা ট্রিপ এই সময় মারতে পারলে তোমার হাতে তো আরো কিছু টাকা আসতো। না, এই সময়টা আরো কোনো ট্রেন এদিকে আসে না, ফলে এই সময় প্যাসেঞ্জারও হয় না। দুজনে হাঁটতে হাঁটতেই কথা বলছিল। মৃদুলার বাড়ি যে পাড়ায়, সেই পাড়ার কাছেই ওরা চলে এসেছে। রঞ্জিত আর ভেতরে ঢুকবে না। সে পাড়ার মুখটাতে দাঁড়িয়ে বলল, আজকে তাহলে চলি? হ্যাঁ, এসো। মৃদুলার হাতে হালকা একটু চাপ দিয়ে রঞ্জিত বলল, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, বাড়িতে অনেক সমস্যা হচ্ছে তোমার, আর কয়েকটা দিন একটু অপেক্ষা করো প্লিজ। জানি না কতদিন আমি প্রদীপ দাস আর আমার বাড়ির লোককে ঠেকিয়ে রাখতে পারবো, তবে চেষ্টা করব যতদিন সম্ভব হয়। ঠিক আছে, আর দেরি করো না, অনেক রাত হয়ে গেল, এবার বাড়ি যাও। রঞ্জিত এই কথায় ঘুরে চলে যেতে থাকে। পিছন থেকে মৃদুলা বলে, সাবধানে যেও। তারপর সে নিজেও তার বাড়ির দিকে হাঁটতে থাকে। একটু এগিয়ে রাস্তাটা একটা মোড় ঘুরেছে। মোড়টা ঘুরেই মৃদুলা অবাক হয়ে গেল। এখন অনেক রাত হয়েছে, প্রতিটা বাড়ির দরজা বন্ধ, একটা মানুষও রাস্তায় নেই। এই সময়টা প্রতিদিন এরকমই হয়। কোনো কোনো বাড়ির ভেতর থেকে মানুষের গলার আওয়াজ ভেসে আসছে, আবার কোনো বাড়ি থেকে টিভিতে কোনো প্রোগ্রামের আওয়াজ বা কোনো মিউজিক সিস্টেমে হিন্দি গানের আওয়াজ শোনা যাচ্ছে। মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সামনেই রাস্তার যে ল্যাম্পপোস্টটা আছে, তার তলায় দাঁড়িয়ে আছে একজন মানুষ। মৃদুলা দেখেই চিনতে পারে রঞ্জিত দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, তুমি এখানে? হ্যাঁ, এলাম। তুমি তো ওদিক দিয়ে চলে গেলে, আবার এখানে এলে কি করে? এই পাশের বাড়ির ওপরটা দিয়েই এলাম, তাই তোমার আগে আবার এখানে এসে পৌঁছে গেছি। ও, কিন্তু কেন? আজকে যে আমাদের বিয়ে। কি কি বললে? বললাম যে আজকে আমাদের, মানে তোমার আর আমার বিয়ে। বিয়ে আজকে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি এর মধ্যে নেশা করে এসেছো? আমি পাগলও হইনি, নেশাও করিনি। আমি এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম। আসলে সত্যি আজকে আমাদের বিয়ে। আমি সব ব্যবস্থা করে এসেছি। চলো, মন্দিরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। মৃদুলা যেন বিহ্বল হয়ে পড়ে। তার প্রিয় মানুষটার কাছ থেকে এসে যে কথাটা এতদিন ধরে শুনতে চাইছিল, সেটা যে আজকে এভাবে তাকে বলা হবে, সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু আমার মা বাবা? আরে বাবা, তোমার বাবা মাকেও বলা হয়েছে, তারা মন্দিরেই অপেক্ষা করছে। আর দেরি করো না, চলো 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 চলো। শেষের দিকের কথাগুলো রঞ্জিত অদ্ভুতভাবে টেনে টেনে উচ্চারণ করতে থাকে। মৃদুলা যেন একটা ঘোরের মধ্যে ঢুকে যায়। তারপর রঞ্জিত ফিরে একদিকে চলতে থাকে। মৃদুলা কোনো কথা না বলে তার পেছন পেছন হাঁটতে থাকে। মৃদুলাকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে নিজের হুঁশে নেই। এক সময় তার পায়ের নিচের জমি স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। রঞ্জিত সামনে এগিয়ে চলেছে, মৃদুলা চলেছে তার পিছন পিছন। মৃদুলার পায়ের পাতা জলে ডুবে যায়, তারপর গোড়ালির ওপর ওঠে জল। কিন্তু ওরা থামে না, আরো এগিয়ে চলে যায় দুজন। হাঁটু ডুবে যায় মৃদুলার। একসময় জল কোমর ছাপিয়ে ওঠে। যখন মৃদুলা প্রায় গলা জলে নেমে গেছে, তখন এঁদো পুকুরের পাড়ে দাঁড়িয়ে একজন হাঁক দিল, এই কে রে ওখানে? এই পচা পুকুরের মধ্যে কে? ওই কে রে? মৃদুলার চমক ভাঙে। সে তাকিয়ে দেখে, কোথায় রঞ্জিত? কেউ তো নেই। তাহলে তাকে বিয়ের আশ্বাস দিয়ে এত দূর এই পচা পুকুরের মধ্যে টেনে আনলো কে? সে ঘুরে পুকুরের পাড়ের দিকে আসতে যাবে, এমন সময় হঠাৎ তার পেছন থেকে একটা কালো রোমশ হাত পুকুরের জলের ভেতর থেকে উঠে এলো। লম্বা একটা সূচের মতো কিছু বিঁধিয়ে দিল তার গলায়। এক আঘাতেই সূচের মতো অস্ত্রটা গলাটা এফোড় ওফোড় করে দিল।
পুরো ঘটনাটা হতে এত অল্প সময় লাগলো যে ঘটনাটা কি ঘটলো তা মৃদুলা এবং পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটা কেউই টের পেল না। এছাড়াও হাতটা মৃদুলার শরীরের পেছন দিকে জলের ভেতর থেকে উঠেছিল বলে পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষটা কিছুই বুঝতে পারল না। সে খালি দেখল একটা মেয়ে যে গলা জলে নেমে গিয়েছিল সে পাড়ের দিকে ফেরা মাত্র কাটা কলা গাছের মতো ঝপ করে জলে পড়ে গেল। এটা কি? এটা চুলের কাঁটা? কিন্তু আমি কখনো এমন কাঁটা কিনেছি বলে তো মনে পড়ে না। সঞ্চিতার মনটা খুব খারাপ হয়ে আছে। একে তো তার নিজের সাথে যে ঘটনাটা ঘটছে সেটার প্রভাব আছে, তার উপর একটু আগে খবর পেল যে মৃদুলা মারা গেছে। কে নাকি মৃদুলাকে খুন করেছে। কে হতে পারে? ওর মতো হাসি খুশি একটা প্রাণোচ্ছল মেয়েকে কে খুন করবে? এই কথাগুলোই সঞ্চিতার মনের মধ্যে জট পাকাচ্ছিল। স্নান করে ড্রেসিং টেবিলের কাছে এসে চুল আঁচড়ানোর জন্য চিরুনি নিতে গিয়ে তার চোখে পড়ল ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা চুলের কাঁটা। সাদা রঙের জিনিসটা বেশ বড়, আয়তনের তুলনায় বেশ ভারী। প্লাস্টিকের বা কোনো ধাতুর তৈরি বলে মনে হচ্ছে না, শঙ্খের তৈরি হতে পারে। কিন্তু শঙ্খের তৈরি হলে তো জিনিসটা সোজা হতো না, বাঁকা হতো না। তাহলে এটা শঙ্খের তৈরি নয়, তবে কি হাতির দাঁতের তৈরি? তাই হবে হয়তো। তাহলে তো এটা অনেক দাম। এটা এখানে এলো কি করে? এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কি যেন লেখা আছে। এত সূক্ষ্ম করে কে লিখল? ভালো করে তো দেখে বোঝাও যাচ্ছে না লেখাগুলো। আর এর আগায় কি লেগে আছে? লিকুইড সিঁদুর? না, মনে হয় এমন কালচে লাল তো সিঁদুর হবে না। সিঁদুর হবে টকটকে লাল। এটা লিপস্টিকও নয়। তাহলে তাহলে তো একটাই হতে পারে, এটা রক্ত। কথাটা বলেই ঘেন্নায় সে তাড়াতাড়ি জিনিসটা ড্রেসিং টেবিলের ওপর প্রায় ছুঁড়ে ফেলে দেয়। আমি কালকে অনুষ্ঠানে যাওয়ার সময় যখন সাজছিলাম তখনও জিনিসটা এখানে ছিল না। তারপর অনুষ্ঠান শেষে ফিরে এসে যখন চুলের ক্লিপগুলো খুলে রাখি তখন নিশ্চয়ই রেখেছি। আমার সে সময় সব দিকের প্রতি নজর দেওয়ার মতো মনের অবস্থা ছিল না। তাহলে নিশ্চয়ই গতকাল গ্রিন রুমে এসে কেউ আমার মাথায় এটা পরিয়ে দিয়েছিল। সঞ্চিতা চিন্তায় পড়ে গেল। ভাবতে থাকে কে হতে পারে, কে এমনটা করতে পারে। সঙ্গে সঙ্গে উঠে গেল সে। ফোনটা তুলে একটা নির্দিষ্ট নম্বরে ডায়াল করল। হ্যালো, রোহিতা, আপনি এখন একটু আসতে পারবেন? এক্ষুনি যেতে হবে? হ্যাঁ, একটু বেরোনোর ছিল। না, আমার একটু কাজ ছিল। অনেক সময় লাগবে কি? না না, বেশি সময় লাগবে না। আচ্ছা, তাড়াতাড়ি যদি চলে আসেন তাহলে এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। রোহিত ওর গাড়ির ড্রাইভার। এই সময় রোহিতের কাজে আসার কথা নয়। সঞ্চিতার ফোন পেয়ে সে কিছুক্ষণ বাদে এসে হাজির হলো। গাড়ি নিয়ে চলল দুজনে। গতকাল যে সংস্থা অনুষ্ঠানটা করিয়েছিল তাদের কয়েকজন কর্মকর্তার সাথে দেখা করতে। একটা কাগজের মোড়কের মধ্যে করে সঞ্চিতা চুলের কাঁটাটা নিয়ে এসেছে। সুইচ টিপতেই একটা সুন্দর পাখির সুরে কলিং বেলটা বেজে উঠল। কয়েক সেকেন্ড বাদে একজন মধ্যবয়স্ক ব্যক্তি দরজা খুললেন। দরজা খুলেই সঞ্চিতাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যান। আরে ম্যাডাম, আপনি আমার বাড়িতে হঠাৎ? আপনি আসুন আসুন, ভেতরে আসুন। না, ভেতরে যাব না, শুধু একটা কথা জানতে এসেছি। দেখুন ম্যাডাম, কালকে যা হয়েছে তার জন্য আমি ভীষণ লজ্জিত। তবে আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাকে যারা কটু কথা বলেছে তাদেরকে আমরা সমর্থন করি না। কিন্তু এ কথাও ঠিক যে কালকের অনুষ্ঠানে আপনি প্রধান গায়িকা ছিলেন, তাই আপনি স্টেজে উঠে গান না গাইতে পারায় তারা অনেকটাই ক্ষেপে যায়। আর সেই কারণেই ওই গন্ডগোলটা হয়ে যায় আর কি।
না, আমি সেই ব্যাপার নিয়ে কথা বলতে আসিনি। তবে আপনার আসার কারণ? আমাকে একটা কথা বলুন তো, আমি স্টেজে পারফর্ম করতে যাওয়ার আগে তো গ্রিন রুমেই বসেছিলাম, তাই না? হ্যাঁ, সাধারণত তাই হয়। প্রয়োজনীয় সমস্ত সুবিধা ওই গ্রিন রুমেই আছে। আপনার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেখানে। না, আমার কোনো অসুবিধা হয়নি। তাহলে ব্যাপারটা কি, মানে ঠিক আমি বুঝতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমি স্টেজে ওঠার আগে ওই গ্রিন রুমে আমার সাথে দেখা করতে কে কে গিয়েছিল? দেখুন ম্যাডাম, সেটা তো এভাবে বলা সম্ভব নয়। আপনার সাথে দেখা করতে ওখানে অনেকেই গিয়েছিল। তাদের মধ্যে কেউ আপনার পরিচিত হতে পারে, কেউ বা আবার আমাদের পরিচিত। আবার বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব ওখানে ছিলেন যারা আপনার সাথে দেখা করতে গিয়েছিলেন। তাই এক্স্যাক্টলি কি হয়েছিল বা কে গিয়েছিল সেটা আমরা বলতে পারছি না। আমি তাদের সবার নাম ও পরিচয় জানতে চাই। সেটা এখন আপনাকে কিভাবে বলি, সেটা তো একেবারেই অসম্ভব ব্যাপার। মানে কে কে গিয়েছিল তার তো আর ঠিক একটা লিস্ট করা নেই। ওখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে, আমার ওই ক্যামেরার ফুটেজ চাই। না ম্যাডাম, ওই গ্রিন রুমের ভেতরে বা গ্রিন রুমের বাইরে ক্যামেরা লাগানো নেই। আরো 2-1 সাথে কথা হলো, কিন্তু কোনো লাভ হলো না। সবাই ছাড়া ছাড়া কয়েকটা নাম বলল, কিন্তু মোটমাট কতজন গ্রিন রুমে ঢুকেছিল এবং তারা কারা, সম্পূর্ণ তথ্য কারোর কাছ থেকেই পাওয়া গেল না। বিফল মনোরথ হয়ে যখন সঞ্চিতা ফিরে আসছে, তখন রোহিত বলল, ব্যাপারটা কি হয়েছে ম্যাডাম? আপনি তো জানেন রোহিতদা, অনুষ্ঠানের দিন আমার সাথে কি ঘটনা ঘটল। হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ গ্রিন রুমে কে কে এসেছিল তা জানতে চাইছেন কেন? আমার ধারণা গ্রিন রুমে ভিড়ের মধ্যে সবার অলক্ষ্যে কেউ আমার চুলে একটা চুলের কাঁটা পরিয়ে দিয়ে যায়। আপনার চুলে কেউ চুলের কাঁটা পরিয়ে দিয়ে যাবে কেন? সেটাই তো আমারও প্রশ্ন। চুলের কাঁটাটা আমার চুলে এলো কোথা থেকে? আপনি কি আপনার চুলে গাঁথা অবস্থাতেই কাঁটাটা পেয়েছেন? না, ড্রেসিং টেবিলের ওপরে ছিল। তাহলে তো সেখানে অন্য কেউ রেখে দিয়ে আসতে পারে। আমার ঘরে আমরা দুজন এবং মৃদুলা ছাড়া আর কেউ ঢোকে না, আর মৃদুলা আমাকে না বলে আমার কোনো জিনিস ঘাটাঘাটি করে না। হয়তো মৃদুলাই রেখেছে, আপনি জানেন না। দেখুন রোহিতদা, এই কাঁটাটা দেখে মনে হচ্ছে হাতির দাঁতের তৈরি, আর আপনি তো জানেন হাতির দাঁতের জিনিস অত্যন্ত দামি। এমন জিনিস আমার কাছে নেই। মৃদুলা এত দামি জিনিস পাবে কোথা থেকে? হাতির দাঁতের জিনিস? আমি কখনো হাতির দাঁতের জিনিস দেখিনি। গাড়িটা একটা সাইডে দাঁড় করান, আমি আপনাকে দেখাচ্ছি। রোহিত একটা ফাঁকা জায়গা থেকে রাস্তার ধারে গাড়িটাকে দাঁড় করালো। সঞ্চিতা ওর ব্যাগ খুলে কাগজের মোড়কটা বের করল, তার থেকে সন্তর্পণে কাঁটাটা বের করে রোহিতের হাতে দিল। রোহিত আলোয় খুব ভালো করে জিনিসটা দেখে বলল, ম্যাডাম, আমার কিন্তু একটু অন্যরকম সন্দেহ হচ্ছে। অন্যরকম সন্দেহ? কেন, কি ব্যাপার? মনে হচ্ছে এটা হাতির দাঁতের তৈরি জিনিস নয়। হাতির দাঁতের জিনিস নয়? তাহলে এটা কিসের তৈরি? আমি যদিও হাতির দাঁতের জিনিস দেখিনি, তবু আমার কেমন যেন মনে হচ্ছে এই কাঁটাটা আসলে কঙ্কালের হাড় দিয়ে তৈরি। হাড়ের তৈরি? হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই তাহলে আপনার ক্ষতি করার জন্যই এটা আপনাকে দেওয়া হয়েছে। এর গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম লেখাগুলো কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেছি। খুব ছোট ছোট কিছু জ্যামিতিক নকশাও আঁকা আছে। এই জ্যামিতিক নকশাগুলো আমি আমার গুরুদেবের কাছে দেখেছি। সাধারণত বিভিন্ন তন্ত্র মন্ত্রের ব্যবহার করা হয়। তন্ত্র বলছেন কি আপনি? সঞ্চিতা যেন আকাশ থেকে পড়ে। সে যেন কি বলবে কিছু বুঝতে পারে না। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই কাঁটাটা আমাকে দিন। আমি আজকেই গুরুদেবের কাছে যাব, তখন গিয়ে ওটা দেখাবো। আমার স্ত্রীর বিশ্বাস আছে তিনি কিছু একটা উপায় আপনাকে বলতে পারবেন। বেশ
নিন। কাগজের মোড়কটা সে রোহিতকে দিয়ে দেয়। রোহিত কাঁটাটা কাগজের মোড়কের মধ্যে রেখে সেটা নিজের পকেটে রেখে দেয়। তারপর আবার গাড়িটা চালাতে থাকে। সঞ্চিতাকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়িটা গ্যারেজ করে। তারপর সে যাবে তার গুরুদেবের বাড়িতে। রোহিতের গুরুদেবের বাড়ির কাছাকাছি পর্যন্ত বাস বা অটো যায় না। বাস থেকে নেমে প্রায় মিনিট 10 হাঁটতে হয়। গরমকালের দুপুরবেলা, চারদিকে একটাও লোকজন দেখা যাচ্ছে না। গ্রামের পথ, এটা মাটির রাস্তা। এক ধরনের 1.5 থেকে 2 ফুট লম্বা ঘাস মাটির রাস্তার দুধারকে ঢেকে রেখেছে। রাস্তার দুদিকেই চেনা অচেনা নানা ধরনের ছোট বড় গাছ। রাস্তাটা ছায়া ঢাকা। দূরে কোথাও ঘুঘু ডাকছে। কাছেই ঝোপের মধ্যে একটা পাখি টিটি করে ডেকে উঠল। একটুও হাওয়া নেই। একটা গুমোট ভ্যাপসা গরম। রাস্তার দুদিকেই মাঝে মাঝে ছোট ছোট জলা। জলাগুলো থেকে বাষ্প উঠে গুমোট ভাবটা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। এই রাস্তাটা গ্রামের এক প্রান্তে। এদিকে খুব বেশি ঘরবাড়ি নেই, তাই এ রাস্তায় খুব একটা মানুষজন চলাফেরা করে না। তার উপরে এখন গরমকালের দুপুরবেলা হওয়ায় কাউকেই তেমন একটা দেখা যাচ্ছে না। রোহিত হেঁটে চলেছে। আর কিছুটা গেলে একটা বড় ঝাঁকড়া বটগাছ দেখা যাবে। সেই বটগাছের পাশ দিয়ে ডান দিকে ঘুরে আর একটু এগোলেই গুরুদেবের বাড়ি। কিন্তু 10 মিনিটের বদলে সে প্রায় 20-25 মিনিট হেঁটে ফেলল। কিন্তু সেই বটগাছটা আর দেখা যাচ্ছে না। ব্যাপার কি? এমনটা তো হওয়ার কথা নয়। এতক্ষণে তো গুরুদেবের বাড়িতে পৌঁছে যাবার কথা, কিন্তু তখন থেকে হেঁটে চলেছি, পথ ফুরোচ্ছে না কেন? রাস্তা ভুল করলাম না তো? আমি তো বেশ অনেকবার গুরুদেবের বাড়িতে এসেছি। বাস থেকে নেমে এতদিন ধরে যে রাস্তায় এসেছি, আজকেও তো সেই রাস্তাতেই এলাম। রাস্তা গুলিয়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। দেখি আরো কিছুক্ষণ হাঁটি। নিশ্চয়ই গরমে ক্লান্ত হয়ে গেছি বলে জোরে হাঁটতে পারছি না। আর অসহ্য গরমের জন্য মনে হচ্ছে যে অনেকটা সময় লেগে যাচ্ছে। রোহিত আরো কিছুক্ষণ হেঁটে ফেলল, কিন্তু না, সেই বট গাছটার কোনো পাত্তা নেই। একটা কাজ করি, কাউকে জিজ্ঞাসা করি কোন দিক দিয়ে গেলে গুরুদেবের বাড়িতে পৌঁছাতে পারবো। এটা গ্রামের কাউকে জিজ্ঞাসা করে নিয়ে এগোলেই ভালো হবে। সে বড় একটা গাছের তলায় দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলো। শেষে নিরাশ হয়ে নিজের মনে মনে বলল, না, কাউকে তো দেখা যাচ্ছে না। কাকে জিজ্ঞাসাটা করি? মুশকিলে পড়া গেল তো। আমি নিশ্চয়ই রাস্তা ভুল করেছি, না হলে এমনটা হওয়ার কথা নয়। তাহলে বরং যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই ফেরত যাই। তাহলেই আবার গ্রামের মাঝখানে গিয়ে পৌঁছাতে পারবো। সেখানে তো অনেক বাড়িঘর আছে। কাউকে একটা জিজ্ঞাসা করে নিয়ে এগোনেই ভালো হবে। না হলে কোনো একজন মানুষকে সঙ্গে নিয়েও যাওয়া যেতে পারে। যেমন ভাবনা তেমনই কাজ। রোহিত ঘুরে আবার যে পথে এসেছিল সেই পথেই ফিরতে লাগলো। কিন্তু এবার সমস্যা আরো বেশি। প্রায় আধ ঘন্টার মতো হেঁটে ফেলল সে। কিন্তু গ্রাম কোথায়? গ্রামের মাঝখান দিয়ে যে উঁচু রাস্তাটা আছে সেটা গুরুদেবের বাড়ি থেকে ফেরার সময় বেশ খানিকটা দূর থেকেই দেখা যায়। কিন্তু এখনো তো সেই রাস্তাটা চোখে পড়ল না। ধুস, এ তো মহা ঝামেলা হলো। না এদিকে যাওয়া যাচ্ছে আর না ওদিকে যাওয়া যাচ্ছে। গ্রামের মধ্যে যে এরকম রাস্তার গোলক ধাঁধা আছে তা তো আগে কখনো শুনিনি। কি মনে করে সে পকেট থেকে মোবাইলটা বের করে, কিন্তু হতাশ হতে হয়। মোবাইলে নেটওয়ার্ক নেই। আবার সে মোবাইলটা পকেটে রেখে দেয়। তাহলে এবার কি করি? যা হয় হবে, সামনের দিকেই এগোই। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় পৌঁছয়। সে আবার সামনের দিকে এগোতে থাকে। এমনিতেই প্রচন্ড গরম, আর উপরে এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করার ফলে সে খুব ঘেমে গেছে। ঘামে তার শার্ট একেবারে ভিজে সপ করছে। কিছুটা হেঁটে গিয়ে সে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল।
সামনে একটা জামরুল গাছ দেখা যাচ্ছে। তার পরিষ্কার মনে আছে এই গাছটার নিচে দাঁড়িয়েই সে একটু আগে ফিরে যাওয়ার কথা মনস্থ করেছিল। অবাক কাণ্ড! আমি আবার ঘুরে ফিরে এই জামরুল গাছটার তলাতে এলাম কি করে? এখান থেকেই তো আমি গ্রামে ফিরে গিয়ে গুরুদেবের বাড়িতে যাওয়ার রাস্তা কাউকে জিজ্ঞাসা করব বলে ভেবেছিলাম। সেই শুরু হলো। সে বারবার ফিরে ফিরে যেদিক দিয়ে যেতে চায় ঘুরে ফিরে আবার সেই জামরুল গাছের তলাতেই ফিরে আসে। একটা সময় সে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ল। পা দুটো যেন আর চলছে না। জামরুল গাছের তলাতে বসেই সে হাঁপাতে লাগল। সূর্য এখন অনেকটা পশ্চিম দিকে ঢলে আছে। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। পাখিরা ফিরে আসছে গাছে গাছে তাদের বাসায়। চারিদিকে পাখিদের তুমুল কলকাকলি শোনা যাচ্ছে। কে আপনি এখানে এরকম সন্ধেবেলায় বসে আছেন? রোহিত মাথা নত করে বসেছিল। সে মহিলা কণ্ঠে এই কথাটা শুনে চমকে উঠে তাকিয়ে দেখল একজন মধ্যবয়স্কা মহিলা দাঁড়িয়ে আছেন। পরনে শাড়ি, 8 পৌড়ে ধরনের করে পরা, আঁচলটা কিছুটা মাথায় দেওয়া, মাথায় এক বোঝা বড় বড় কাটা ঘাস। এক হাত দিয়ে মাথার সেই ঘাসের বোঝাকে ধরা, অন্য হাতে একটা কাস্তে। মহিলাটি তার দিকে চেয়ে আছেন। আপনি আমাকে চিনবেন না, আমি এখানে থাকি না। তাহলে এখানে বসে আছেন যে? এই গ্রামে আমার গুরুর বাড়ি। আমি আজকে গুরুর কাছেই যাচ্ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। সেই দুপুর থেকেই গ্রামের পথে ঘুরপাক খাচ্ছি, কিছুতেই এখান থেকে বেরোতে পারছি না। আপনি যদি আমাকে একটু পথটা বলে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কি করে এখান থেকে বেরোতে পারবো? সে অবশ্যই বলতে পারি, তবে আপনার গুরুর নাম কি? রোহিত তার গুরুদেবের নাম বলে। নামটা শুনে মহিলা বলেন, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি পথটা। আসুন আসুন, আমার সাথে আসুন। বলে মহিলা জামরুল গাছের ওপাশ দিয়ে আরেকটা পায়ে চলা পথ ধরে হাঁটতে থাকেন। আশ্চর্য, সে এতক্ষণ এখানে বিশ্রাম করছে। এর আগেও বার দুয়েক দাঁড়িয়েছে এখানে, এতবার এর সামনে দিয়ে যাতায়াত করেছে, কিন্তু এই জামরুল গাছটার পাশ দিয়ে যে আরো একটা পায়ে চলা পথ আছে সেটা তার নজরই পড়েনি। দ্রুতই যেন অন্ধকার হয়ে আসছে। এই পথটার দুদিকে অনেক বড় বড় ঘাস। ঘাসের পাতার ধারগুলো বেশ ধারালো, হাতে লাগলে চামড়া ছড়ে যাচ্ছে। আর কত দূর? এই আরেকটু। আপনি আসলে গ্রাম থেকে অনেকটা পথ দূরে চলে এসেছেন। এখন আপনি যেই পথ দিয়ে যান না কেন, গ্রামে ফিরতে গেলে আপনাকে খানিকটা হাঁটতে হবে। ও আচ্ছা, এই রাস্তা দিয়ে গেলেই সবচেয়ে তাড়াতাড়ি হবে। আচ্ছা বেশ। কিন্তু রাস্তা যেন আর ফুরায় না। ধীরে ধীরে দুপাশের ঘাসের জঙ্গল যেন আরো নিবিড় হয়ে আসতে থাকে। একটা সময় মনে হয় যেন পায়ে চলা পথটা আর নেই। মনে হচ্ছে যেন তারা ঘাসের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। মাটি এখানে বড্ড এবড়ো খেবড়ো। ভালোভাবে দেখে না চললে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে হবে। এদিকে কোথায় চলেছি আমরা? যেখানে তুমি যেতে চাও। ফ্যাস ফ্যাসে এক মহিলার গলায় এই কথাটা শুনে রোহিত হঠাৎ মুখ তুলে চাইল। কোথায় সেই মহিলা? একটু আগে দেখা মহিলা কোথায়? তার বদলে সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? উচ্চতায় যেন 1.5 মানুষ লম্বা, মাথার বড় বড় চুল। চারিদিকে একটুও হাওয়া না থাকলেও এই বড় বড় চুলগুলো যেন হাওয়াতে উড়ছে। সারাটা শরীর শুকিয়ে দড়ি হয়ে আছে। মনে হচ্ছে যেন হাড়ের উপর কাগজের মতো পাতলা চামড়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। মহিলার চোখ দুটো নেই, চোখের জায়গায় খালি অন্ধকার। গালের চামড়া ভেদ করে যেন বড় বড় সুচালো দাঁত বেরিয়ে এসেছে। ঠোঁটের দুপাশ দিয়েও বেরিয়ে এসেছে বড় বড় দাঁত। দাঁতগুলো এই অন্ধকার পরিবেশেও চকচক করে উঠেছে। মহিলার মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে সাপের মতো লকলকে একটা জিভ। কোথায় যেতে চাও? কোথায়? চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। তোমাকে পথের শেষে নিয়ে যেতে এসেছি আমি। আজকেই তোমার শেষ।
আর কোথায় যেতে চাও? আমি কোথাও যেতে চাই না, কোথাও যেতে চাই না। তা বললে হবে? তুমি যে আমার বিরুদ্ধে, তোমার ম্যাডামকে তুমি সাহায্য করতে চাও? না না, আমি কাউকে সাহায্য করতে চাই না, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। ছেড়ে? তোমাকে কিভাবে ছেড়ে দিই? তোমাকে তো ছেড়ে দিতে পারবো না। এবার প্রেত যেন ফিসফিসে গলায় টেনে টেনে কথা বলছে। লক লকে জিভটা এবার বেরিয়ে লক লক করতে করতে ওর দিকে এগিয়ে এলো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! পরিমরি করে সে ছুটল। এবড়ো খেবড়ো উঁচু নিচু মাটিতে হোঁচট খেয়ে বার দুয়েক পড়েও গেল। হাত পা ছড়ে গেছে। বড় বড় ঘাসের মতন গাছের পাতায় লেগে মুখ হাত পা বিভিন্ন জায়গায় কেটে কেটে যাচ্ছে। তবু সে দৌড় থামাচ্ছে না। কিন্তু এক জায়গায় এসে তাকে থমকে দাঁড়াতে হলো। সামনেই সেই প্রেতটা দাঁড়িয়ে। আবার পথ ভুল করেছিস, তোর মৃত্যু আমার হাতে। রোহিত আবার উল্টো দিকে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু কিছুটা গিয়েই দেখতে পেল এবার আবার তার সামনে সেই প্রেত এসে দাঁড়িয়েছে। এই প্রেতের হাত থেকে তার আর বাঁচার উপায় নেই। তার দম ফুরিয়ে গেছে, আর সে এক পাও এগোতে পারছে না। দুটো হাঁটু থর থর করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। পেটের কাছটা মনে হচ্ছে যেন ব্যথায় দলা পাকিয়ে যাচ্ছে। সে দুহাত দিয়ে পেটটা খামছে ধরে বসে পড়ল। দেখতে পেল প্রেতের লক লকে জিভটা তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ দুরন্ত বেগে ছুটে এসে জিভটা একটা সরু সূচের মতো হয়ে গিয়ে তার গলায় গেঁথে গেল। মনে হচ্ছে যেন সূচের মতো জিভটা তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। রোহিত আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এখন প্রায় সন্ধ্যে 7টা। মাঝে মাঝেই সঞ্চিতার ফোনের দিকে নজর চলে যাচ্ছে। সে রোহিতকে 5 বার ফোন করে ফেলেছে, কিন্তু যতবারই সে ফোন করেছে ততবারই নট রিচেবল পাচ্ছে। আজকে দুপুরবেলায় চুলের কাঁটাটা নিয়ে রোহিতের রওনা দেবার কথা। বিকেলের মধ্যে সে পৌঁছে যাবে তার গুরুদেবের কাছে। সেখানে কি হয় না হয় জানার জন্য সঞ্চিতা ছটফট করছে। এমন সময় হঠাৎ তার দৃষ্টি চলে গেল ড্রেসিং টেবিলের কাছে। সারাটা শরীর যেন অসাড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের উপর প্রায় 1.5 আঙুল লম্বা সরু সাদা একটা জিনিস পড়ে আছে। সঞ্চিতা জানে ওটা কি। তার বুকের ভেতরটা যেন গুড় গুড় করে আওয়াজ করে উঠছে। জিনিসটা তো রোহিতের কাছে ছিল, তাহলে ওটা আবার ড্রেসিং টেবিলের উপর চলে এলো কি করে? ওর আগায় যে রক্ত লেগে আছে সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে আগে যেটুকু অংশে রক্তের দাগ লেগেছিল এখন সেই অংশটা আয়তনে বেড়েছে। বিস্ফারিত চোখে তাকিয়ে সঞ্চিতা চুলের কাঁটাটাকে দেখছিল। সে পারলে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যেত, কিন্তু তার দুটো পা যেন মাটির সাথে আটকে গেছে। বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে তার সারা শরীর জুড়ে। মনে হচ্ছে যেন এখনই কিছু অপার্থিব ঘটনা ঘটবে। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। কলিং বেলের শব্দে সঞ্চিতার যেন সম্বিত ফিরে আসে। সে ছুটে যায় দরজার দিকে। সে যেন মনে প্রাণে চাইছিল দরজার বাইরে রোহিত দাঁড়িয়ে থাকুক। দ্রুত দরজাটা খুলেই সে হতাশ হয়ে গেল। বাইরে সুমন দাঁড়িয়ে। বাড়ির সামনে যে মুদিখানা দোকানটা আছে, সুমন সেই দোকানদারের ছেলে। প্রয়োজনে ব্যাগে করে বিভিন্ন জিনিস নিয়ে সে ক্রেতাদের বাড়ি পৌঁছে দেয়। ফোনে বলে দিলে এই বাড়িতেও সে প্রায়ই এটা সেটা দিয়ে যায়। আজকেও তেমনই কিছু জিনিস সে নিয়ে এসেছে। বৌদি, আপনাদের জিনিসগুলো। এ কি, আপনার চোখ মুখের এরকম অবস্থা কেন? আবার কি হয়েছে? সুমন, আমাকে একটা কাজ করে দেবে ভাই? কি কাজ বলুন? ভেতরে এসো, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। সঞ্চিতা দরজা থেকে সরে ভেতরে আসে। সুমনও ওর পেছন পেছন ঘরের ভেতরে এসে দাঁড়ায়। সঞ্চিতা আঙুল দিয়ে ড্রেসিং টেবিলের দিকে দেখায়।
ওই যে দেখছো, ড্রেসিং টেবিলের উপর একটা চুলের কাঁটা পড়ে আছে, ওটাকে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসতে পারবে? হ্যাঁ অবশ্যই, এটা আবার কোনো কথা হলো? আপনি এই ব্যাগটা রাখুন। আপনি ফোন করে যে যে জিনিসগুলো আনতে বলেছিলেন এর মধ্যে সেসব জিনিস আছে। আমি ওই চুলের কাঁটাটা নিয়ে যাচ্ছি। বাইরে নিয়ে কোথাও ফেলে দিও কেমন? না না, শুধু ফেলে দিও না, ওটাকে কয়েক টুকরো করে ভেঙে ফেলবে, তারপর টুকরোগুলো দূরে দূরে কোথাও ছড়িয়ে ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। আপনি সামান্য কারণে কত চিন্তা করেন। কালকেও আপনাকে আমি বললাম আপনি বেশি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনার গান আপনি আবার গাইতে পারবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুমন। তোমরা এভাবে আমার পাশে আছো দেখি মনে মনে সাহস পাই। একদম ভয় পাবেন না। সুমন চুলের কাঁটাটা নিয়ে চলে গেল। সঞ্চিতা গভীর চিন্তায় পড়ল। এসব কি হচ্ছে তার সাথে? কেনই বা হচ্ছে? সে তো এর কোনো কুল কিনারাই পাচ্ছে না। এই বৌদিটা খ্যাপা আছে মাইরি। এত সুন্দর চুলের কাঁটাটাকে বলে কিনা ফেলে দিতে। আসলে বড় লোক হলে বোধহয় মানুষ এইরকমই হয়, টাকা পয়সার ওপর কোনো দয়া মায়া থাকে না। এটা টুম্পাকে দিলে ও যা খুশি হবে। টুম্পার কথা ভাবতে ভাবতেই সুমনের মোবাইলটা বেজে ওঠে। সে মোবাইলটা পকেট থেকে হাতে নিয়ে দেখে টুম্পা ফোন করেছে। হ্যালো হ্যালো সুমনদা। হ্যাঁ টুম্পা বলো। কয়েকটা জিনিস আমি তোমাকে লিখে পাঠিয়েছি, সেগুলো একটু দিয়ে যেতে পারবে গো? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না। কখন দেবে? তোমাকে কখন দিলে তোমার সুবিধা হয়? এখনই। বেশ, আমি এখনই নিয়ে যাচ্ছি। আচ্ছা এসো। ফোনটা পকেটে রেখে সুমন রাস্তার পাশে পড়ে থাকা একটা কাগজ হাতে তুলে নিল। চুলের কাঁটাটায় লেগে থাকা রক্ত কাগজটাতে ভালোভাবে মুছে কাঁটাটা পকেটে রেখে দিল। তারপর প্রায় নাচতে নাচতে চলল দোকানের দিকে। টুম্পা মোবাইলে লিখে পাঠিয়ে দিয়েছে তার কি কি লাগবে। সুমন দোকানে এসে সমস্ত জিনিস একটা ব্যাগে ভরে বলল, বাবা আমি এই জিনিসগুলো টুম্পাদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। এই তুই কি কি জিনিস নিয়ে যাচ্ছিস সেটা একটা ফর্দতে লিখে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব লিস্ট আমার কাছে আছে। আগে জিনিসগুলো দিয়ে আসি, তারপর খাতায় লিখে রাখবো। পরে যেন আবার ভুলে যাস না, মনে থাকে যেন। আরে না না, ভুলবো না। ব্যাগটা হাতে ঝুলিয়ে সে নিয়ে চলল টুম্পাদের বাড়ি। চুলের কাঁটাটা সে সুন্দর করে প্যাকেট করে নিয়েছে। এই কাঁটাটা পেয়ে টুম্পা যা খুশি হবে না। টুম্পাই পাড়ারই মেয়ে। সুমন মনে মনে টুম্পাকে খুব পছন্দ করে। টুম্পাও নিশ্চয়ই সুমনকে পছন্দ করে। এর আগের বার যখন সুমন একটা লাল রঙের নেল পলিশের শিশি টুম্পাকে গিফট করেছিল, তখন সে অবাক হয়ে গেলেও এ মা কি সুন্দর বলে জিনিসটা নিয়ে নিয়েছিল। আর আজকে এটা পেলে তো খুশি হবেই। কলিং বেল বাজাতেই টুম্পা দরজা খুলে দিল। ঘরের ভিতরে একটা উজ্জ্বল সাদা আলো জ্বলছে। ঘরের দেওয়ালের রং গোলাপি। এই গোলাপি রঙের প্রেক্ষাপটে টুম্পাকে অসাধারণ সুন্দরী লাগছে। দরজাটা খুলে দিয়ে সুমনকে দেখে টুম্পা বলল, ও সুমনদা ভেতরে এসো। হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস গো? কাকিমা এদিকে আসার আগে তোমার হাতে দিয়ে দিই, তুমি পরে সময় মতো খুলে দেখো। জিনিসটা তোমার পছন্দ হয় কিনা বলবে কিন্তু। তোমার কোনো ভয় নেই, বাবা মা কেউ আজকে বাড়িতে নেই। তুমি একা আছো? সুমন এবার পকেট থেকে কাগজের প্যাকেটটা বের করে টুম্পার দিকে এগিয়ে দেয়। টুম্পা প্যাকেটটা হাতে নিয়ে সেটা খুলে ফেলে। চুলের কাঁটাটা তুলে নেয় ডান হাতে। সেটার দিকে তাকিয়ে তাকিয়ে অদ্ভুত মোহময় এক হাসি হাসে। তোমার পছন্দ হয়েছে? খুব। এই জিনিস পছন্দ হবে না? তুমি জানো এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক জিনিস। এর মধ্যে লুকিয়ে আছে অমূল্য এক রত্ন। এর মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, এক মেয়ের কান্না। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। যা বলার এখনই বলে ফেলো, যাতে পরে বেশি দেরি না হয়ে যায়। আমি না মানে আমি না তোমাকে খুব ভালোবাসি।
হাসছো যে? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি বাসি বাসি, খুব ভালোবাসি। তোমাকে ভালো না বেশি কি আমি থাকতে পারি বলো? এমন কথা শুনে সুমন খুব আনন্দিত হয়ে উঠতে যাচ্ছিল। এমন সময় শুনতে পেল টুম্পা বলছে, এসো প্রিয়তম, আমার কাছে এসো, আর দূরে দাঁড়িয়ে থেকো না। এসো, কাছে এসো, চিন্তা করো না, বাড়িতে কেউ নেই। এসো, কাছে এসো। টুম্পা যেন টেনে টেনে অদ্ভুত এক মোহময়ী গলায় কথাগুলো বলছে। তার মুখে এমন কথা শুনে সুমন একেবারে হতভম্ব হয়ে যায়। এ আবার কি? টুম্পা যে এভাবে কথা বলতে পারে তা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। যেন টুম্পার গলায় অন্য কেউ কথাগুলো বলছে। টুম্পা এক পা করে ওর দিকে এগোতে শুরু করেছে। সুমন তখন শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। কাছে এসে টুম্পা হঠাৎ খিক খিক করে হাসল। তারপর ফিসফিসে গলায় বলল, সাহায্য করতে চেয়েছিলে তাই না? আমার বিরুদ্ধে কাজ করতে চেয়েছিলে। সুমন কিছু বলার আগেই টুম্পার ডান হাতটা বিদ্যুতের মতো চমকে উঠল। ওর ডান হাতে থাকা চুলের কাঁটাটা তখন সুমনের গলায় আমূল গেঁথে গেছে। টুম্পা বাঁ হাত দিয়ে সুমনের চুলের মুঠি ধরল যাতে সে পড়ে না যায়। তারপর ডান হাত দিয়ে আরো বেশ কয়েকবার কাঁটাটার গলায় চালিয়ে দিল। তারপর বাঁ হাতটা ছেড়ে দিতেই অবাক চোখ নিয়ে সুমন কাটা কলা গাছের মতন ধপ করে পড়ে গেল। সঞ্চিতা, টের পাচ্ছ প্রিয় কিছু হারিয়ে ফেলার ব্যথা কতটা? সেটা কি টের পাচ্ছ? কে কে? আমি গো, আমি। আমি পারছি না, আমি গান গাইতে পারছি না। আমার গলা থেকে গান হারিয়ে গেছে। এ তো হওয়ারই ছিল, এমনটাই তো হওয়ার ছিল। হারিয়ে যাবে, এক এক করে হারিয়ে যাবে তোমার সব প্রিয় কিছু। তোমার গান, তোমার গুণমুগ্ধ শ্রোতা, তোমার গল্পের বই, তোমার রান্না, তোমার বন্ধুরা, তোমার প্রিয় মানুষেরা, এমনকি তুমি নিজেও। সব হারিয়ে যাবে, সব কিছু হারিয়ে যাবে। কিচ্ছু অবশিষ্ট থাকবে না, কিচ্ছু না। কে তুমি? আমার গলা থেকে গান কেন হারিয়ে গেল? তার জন্য কি তুমি দায়ী? না 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 না, আমি নয়। তার জন্য তুমি নিজে দায়ী, নিজে। সঞ্চিতা চারিদিকে তাকিয়ে দেখল একটা ছোট্ট খোলা জায়গার ওপর সে দাঁড়িয়ে আছে। জায়গাটা অত্যন্ত রুক্ষ, চারদিক নেমে গেছে অতল খাদে। তবে এইটুকু ছোট্ট জায়গায় সে মোটেই একা দাঁড়িয়ে নেই। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আরো একজন, এক মহিলা, শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া। প্রখর রোদের মধ্যেও তাকে ভালো করে দেখা যাচ্ছে না। মুখটা যেন কাজল কালো অন্ধকার। না না, আমি দায়ী নই, আমি দায়ী নই। হঠাৎ ঘুম ভেঙে যায় তার। ধড়মড় করে উঠে বসে, চারিদিকে তাকিয়ে দেখে অন্ধকার ঘর। পাশেই সুজয় শুয়ে ঘুমোচ্ছে। ওর শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘর ফাঁকা, কই কেউ তো নেই। বিছানা থেকে নেমে পড়ে সে। ঘরের অন্য পাশে একটা টেবিলের উপর জলের বোতলগুলো রাখা আছে। একটা বোতলের মুখ খুলে জল খেতে যাবে এমন সময় একটা গান কানে এলো। ওদের ঘরের বাইরে কেউ গান গাইছে। দরজা জানালা বন্ধ থাকায় গানটা ভালো করে শোনা যাচ্ছে না। এত রাতে এখানে কে গান গাইছে? এগিয়ে গিয়ে উঠোনের দিকে জানলাটা খুলে দেয় সে। আর সঙ্গে সঙ্গে একটা গান যেন
তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই গানটা তো অনুষ্ঠানে স্টেজে আমার গাওয়ার কথা ছিল। এই গানটা ঠিক আমার মতো করে এখানে কে গাইছে? সে মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগিয়ে যায়, ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো গাছপালার ফাঁক দিয়ে উঠোনে এসে পড়েছে। এর ফলে একটা হালকা ছায়া ছায়া অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে। উঠোনের মাঝখানে একটা ঝাঁকড়া আম গাছ। সেই আম গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি। সেই মূর্তিটা গানটা এখনো গেয়ে চলেছে। সঞ্চিতা এগিয়ে গেল তার দিকে। সুজয়, ঘুমোচ্ছ? সুজয়, ওঠো, প্লিজ ওঠো। কি হলো সুচি, ঘুমাতে দাও, ঘুম পাচ্ছে। না না, প্লিজ ওঠো। তুমি না জাগলে যে হবে না। ওঠো, ওঠো বলছি। উফ, এত রাতে ভালো লাগে না। ঘুম ভাঙিয়ে এত ডাকাডাকি কেন করছো বলো তো? এই তো, নাও নাও, তাকিয়ে আছি, দেখো। হ্যাঁ। সুজয় ঘুম ভেঙে তাকিয়ে দেখে ঘরের মধ্যে মৃদু সাদা আলো জ্বলছে। রাতের পোশাকে সঞ্চিতা মোহময়ী রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখে শরীরী ভাষায় যেন স্পষ্ট আহ্বান। সুজয় যেন ঘোরের মধ্যে উঠে দাঁড়ায়। সঞ্চিতা ঘরের মেঝের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে যেন সুজয়কে চুম্বকের মতো টানছে। সেই টান অস্বীকার করার মতো শক্তি সুজয়ের নেই। কি আপনি কি চান? মহিলা ওর দিকে ঘুরে দাঁড়ায়। অন্ধকার এক মূর্তি, যেন অন্ধকার জমাট বেঁধে একটা মহিলার আকার ধারণ করেছে। শুধু দুটো হলুদ চোখ জল জল করছে। ফিসফিসে গলায় মহিলা বলল, কি চাই? হ্যাঁ, তোর ধ্বংস চাই আমি। কেন? আমি কি করেছি? আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছিস? আবার জিজ্ঞেস করছিস? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছিস? আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কে? আমি জয়তী। তবে আমার নাম জেনে এখন তোর কোনো লাভ নেই। আমি শেষ করে দেব, সবকিছু শেষ করে দেব। তুই আমাকে যেমন কষ্ট দিয়েছিস তেমনই কষ্ট তুইও পাবি। তোর জন্য আমার সব গেছে, সব গেছে, সব। আমার শেষ ইচ্ছে অনুযায়ী আমার মৃতদেহের হাড় দিয়ে তৈরি হয়েছে এই চুলের কাঁটাটা। তোর জন্য তৈরি ওই অস্ত্র। আমি যেমন কষ্ট পেয়ে শেষ হয়েছি, তুইও তেমনই কষ্ট পেয়ে শেষ হবি, একটু একটু করে। প্রথমে তোর আশেপাশের মানুষ, যারা তোর ভালো চায়, তোর প্রিয়জন, এদেরকে শেষ করব। তারপর শেষ হবি তুই, 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 তুই। আমি আপনার নাম জানি, কিন্তু আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার সাথে যখন সুজয়ের সম্পর্ক তৈরি হয় ততদিনে আপনাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। না, তোর জন্যই সবকিছু হয়েছে, তোর জন্যই। আমি শুনেছি আপনি খুব সন্দেহ বাতিগ্রস্ত ছিলেন। আপনাদের ছাড়াছাড়ি হওয়ার সময় আপনি তন্ত্রমন্ত্রের দিকে ঝুঁকে পড়েছিলেন। সেগুলো সুজয় একদম পছন্দ করেনি। তোকে পছন্দ করেছে, তাই তো? সব শেষ করে দেব, সব শেষ করে দেব, আজকেই সব শেষ করে দেব। তুই ঘরে গিয়ে আর তোর স্বামীকে দেখতে পাবি না। তারপর শেষ করব তোকে, তোকে। হঠাৎ জয়তীর আত্মা অদৃশ্য হয়ে যায়। সঞ্চিতা যেন খানিকটা নিজের মনেই বিড়বিড় করে, ঘরে গিয়ে আমি আর আমার স্বামীকে দেখতে পাবো না? আজকে সব শেষ হয়ে যাবে? না,
না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তার আগে আমি তোকে শেষ করব পিশাচিনী, তোর অস্ত্র দিয়েই তোকে মারবো আমি। বলে চিৎকার করে দৌড়তে দৌড়তে নিজের ঘরে প্রবেশ করে। তখন ঘরের মেঝের ঠিক মাঝখানে জয়তীর আত্মা দাঁড়িয়ে। সাপের জিভের মতো লক লক করছে তার জিভ, তার চোখে সম্মোহনের দৃষ্টি। সুজয় যেন সম্মোহিতের মতো এক পা করে এগিয়ে আসছে জয়তীর দিকে। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে ড্রেসিং টেবিল। সেই ড্রেসিং টেবিলের উপর পড়ে আছে চুলের কাঁটাটা। হাতের কাছে আর কিছু না পেয়ে সঞ্চিতা চুলের কাঁটাটা তুলে নিল। মুহূর্তের মধ্যে ছুটে গিয়ে বসিয়ে দিল জয়তীর প্রেতের গলায়। তীব্র আর্তনাদ করতে করতে বাতাসে মিলিয়ে গেল জয়তীর প্রেত মূর্তি। সুজয় অচৈতন্য হয়ে পড়ে গেছে মেঝেতে। সঞ্চিতা দৌড়ে গেল তার দিকে। মৃদুলার দেহ পাওয়া গেছে একটা পচা পুকুরের মধ্যে। এদিকে রোহিতের দেহ পাওয়া যায় ওর গুরুদেবের বাড়ির গ্রামের কাছে একটা ঝোপের মধ্যে। জায়গাটা গুরুদেবের বাড়িতে যাওয়ার রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। ওদিকে আবার সুমনের দেহ পাওয়া গেছিল একটা গলির ভেতরে। এখানে মোটেই টুম্পার বাড়ি নয়। আসলে সেদিন রাতে সুমন যে জায়গাটাকে টুম্পার বাড়ি বলে মনে করেছিল, সেটা আসলে অন্য কিছু ছিল। সুমনের পকেটে যে মোবাইল ফোন পাওয়া গেছে তাতে টুম্পার কল করার বা ওদের দোকানের কোনো জিনিস চেয়ে টুম্পার অর্ডার করার কোনো চিহ্নই নেই। টুম্পা নাকি সেদিন কোনো জিনিস অর্ডারই করেনি। এগুলো সবটাই জয়তীর প্রেতের ছলনা। যারাই সঞ্চিতার উপর সহানুভূতি দেখিয়েছে তাদেরকেই সে শেষ করে দিয়েছে। এখন সঞ্চিতা ফিরে পেয়েছে তার স্বামীকে, ফিরে পেয়েছে তার গান, কিন্তু পরিচিত 3 জন মানুষকে সে হারিয়েছে। তাই তার মনটা ভালো নেই। আজকে মঞ্চে সঞ্চিতা গান গাইছে। সামনে বসে আছে তার স্বামী সুজয়, আর অসংখ্য শ্রোতারা মোহিত হয়ে শুনছে তার কণ্ঠ।